আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়টা হলো পদার্থের গাঠনিক ধর্ম। আমি আমার পূর্বের ক্লাসে পদার্থের গাঠনিক ধর্মের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছিলাম। স্থিতিস্থাপকতার ওই ক্লাসে আমি মূলত স্থিতিস্থাপকতার বিভিন্ন সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা একটা জিনিস শিখেছিলাম, বিকৃতি এবং পীড়ন। অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা দেখি, এই যে একটা রাবার ব্যান্ড আমার হাতে আছে, রাবার ব্যান্ডটাকে বল প্রয়োগ করলে সে তার আকার পরিবর্তন হয়, আকার আয়তনের পরিবর্তন হয়, একক দৈর্ঘ্যে যে পরিবর্তনটা হচ্ছে, একক মাত্রায় যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা জানি বিকৃতি। আর এটার মধ্যে যে প্রতিরোধকারী বলটা সৃষ্টি হচ্ছে, সেটা একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বলটা সৃষ্টি হয় সেটা হলো পীড়ন। সেটা আমরা পূর্বে ক্লাসে পুরোপুরি ডিটেলস আলোচনা করেছি। এখন আমরা জানি এই পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা স্থাপন করেছেন বিজ্ঞানী হুকস। সেই হুকসের, এটাকে হুকের সূত্র বলা হয়। আমরা এখন হুকের সূত্রটা কি? হুকের সূত্রটা হলো, উনি বলছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা যদি সূত্র লিখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে সমানুপাতিকটা যদি তুলে দিই আমরা, তাহলে কি হবে? পীড়ন ইকুয়াল টু ধ্রুবক গুণ বিকৃতি, বা লিখতে পারি পীড়ন ভাগ বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এই যে ধ্রুবকটা, তাহলে পীড়ন এবং বিকৃতির একটা যে অনুপাতটাকে বলি আমরা কি? ধ্রুবক বলি। সেই ধ্রুবকটা একটা নাম হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমরা লিখতে, সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান আমরা লিখতে পারি কি? পীড়ন ভাগ বিকৃতি। এখন পীড়ন, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক ভিন্ন রকমের হয়। হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক যখন আমরা দৈর্ঘ্যের অনুপাত নিয়ে করব, অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ধীরতার গুণাঙ্ক, এ পর্যায়ে আমি ইয়ংয়ের গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা কিছুক্ষণ স্থিতিস্থাপক গুণাঙ্ক বলেছিলাম পীড়ন বাই বিকৃতি, তাই না? তার মানে পীড়ন ভাগ বিকৃতি। এই পীড়ন আর বিকৃতির মধ্যে যদি আমি একটা দৈর্ঘ্য সংযোগ করে দিই, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তাহলে সেটা হয়ে যায় কি? ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে ইয়ংয়ের গুণাঙ্কর সংজ্ঞাটা কী হতে পারে? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির, দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হলো ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা যদি একটা চিত্রের সাহায্যে এটার ব্যাখ্যাটা বুঝতে চাই, মনে করে একটা একটা রাবার এখানে বেঁধে দেওয়া হয়েছে, এটার দৈর্ঘ্য হলো এল, এটার উপর এফ বল প্রয়োগ করার ফলে
এটা এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এল পরিমাণ বৃদ্ধি পেল। এল পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এটার ক্ষেত্রফল যদি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে আমরা জানি তাহলে পীড়ন কত হবে? পীড়ন হবে এ ক্ষেত্রফলের মধ্যে বৃদ্ধি পেয়েছে এফ, আরে বল প্রয়োগ করেছি আমরা এফ, তাহলে একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করেছি এফ বাই এ, তাহলে আমরা পীড়ন লিখতে পারি এফ বাই এ। আর এল দৈর্ঘ্যে বৃদ্ধি পেল ছোট হাতের এল, এককে বৃদ্ধি পেল কত? এল বাই এল, তাহলে আমরা এটাকে বলতে পারি এল বাই এল। আর ইয়ংয়ের গুণাঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ বাই এল এ বাই এল। এখন এটাকে আমরা ওয়াই সমান সমান তাহলে লিখতে পারি এফ বাই এল। এখন এই যে বলটা আমরা কোনো বস্তুর ভর যদি ঝুলিয়ে দিই, এম পরিমাণ ভর যদি ঝুলিয়ে দিই, তাহলে এফটাকে আমরা লিখতে পারি এম জি এল। আর এটাকে যদি এটা বৃত্তাকার গোলাকার হয়ে থাকে, এটাকে লিখতে পারি ইচ্ছে করলে পাই আর স্কোয়ার এল। তাহলে ওয়াই সমান সমান আরেকটা রাশি আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার। আমরা এতক্ষণ ইয়াংয়ের গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এখন আমরা আয়তন গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা যদি ইয়াংয়ের গুণাঙ্কটা ভালো করে বুঝে থাকি, তাহলে আয়তন গুণাঙ্ক অথবা দৃঢ়তার গুণাঙ্ক কিন্তু আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। কারণ ওইখানে ছিল দৈর্ঘ্য, এখানে ছিল কি ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আমি যদি এখন আয়তন গুণাঙ্ক করতে চাই, তাহলে আমি এখানে শুধু আয়তন গুণাঙ্ক লিখলে এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেব। আয়তন গুণাঙ্ক, তাহলে আমি এটা হবে এই যে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে সংজ্ঞাটা কি হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ককে প্রকাশ করা হয় কোনো বইয়ে কে, কোনো বইয়ে বি দিয়ে প্রকাশ করা হয়, কারণ এটাকে বাল্ক মডুলাসও বলা হয়। আর যেহেতু এটার মধ্যে আয়তন, এটা আয়তন যদি আদি আয়তনটা যদি হয় ভি, আয়তন বৃদ্ধিটা হয় যদি হয় ছোটো হাতের ভি, এখানে একটা আমি একটু ঘনক দেখিয়েছি, ঘনকটার আয়তন হলো ভি, আদি আয়তনটা হলো ভি, আর আয়তন বৃদ্ধি যেটা পেল ছোটো হাতের ভি, তাহলে আয়তন গুণাঙ্কটা কত দাঁড়াবে? সুতরাং বি ইকুয়াল টু এফ ভি বাই এ ভি। এগুলো আয়তন গুণাঙ্ক। ঠিক তেমনিভাবে আমরা যদি দৃঢ়তার গুণাঙ্ক আসি, দৃঢ়তার গুণাঙ্ক হলো ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃতি বা মোচড় পীড়ন বা মোচড় বিকৃতি বলতে পারি। এক্ষেত্রে ব্যাবর্তন পীড়ন বা ব্যাবর্তন বিকৃতির ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো, তুমি একটা বস্তু আছে মনে করো, এই অবস্থা আছে, এটাকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই আকৃতির হয়ে গেল। তাহলে এটা কতটুকু সরে গেল? থিটা কোণ সরে, নিচেরটা অংশটা ধীর আছে, কিন্তু উপরের অংশটা সরে গিয়েছে, সে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে ব্যাবর্তন পীড়নটা হচ্ছে, এটাকে এক বল প্রয়োগ করেছি, ক্ষেত্রফল এ পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে, আর সেই যে বিকৃতিটা যে সেটা হচ্ছে থিটা, তাহলে আমরা লিখতে পারি এফ থিটা। এটাকে মূলত ইটা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইটা এফ এ কি দাঁড়াবে থিটা। তাহলে আসলে ইয়ংয়ের গুণাঙ্ক পারলে আমরা
আয়তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক ইজিলি সহজেই আমরা পারবো। আমরা ইয়ংয়ের গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম, আয়তন গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম, দৃঢ়তার গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আরেকটা রাশি নিয়ে আলোচনা করব, সেটা হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা হলো মূলত আসলে আমরা যখন একটা বস্তুকে, এই যে আমার হাতে রাবারটা আছে, এটাকে আমি বল করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে ঠিক, তার সাথে সাথে কিন্তু সে প্রস্থি কিন্তু হ্রাস পাচ্ছে, তাই না? অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃতি ঘটে। এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাতটাকেই বলা মূলত নিয়ে একটা এই পয়সন অনুপাতটা সাজানো হয়েছে। তাহলে পয়সন অনুপাতটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় কি? পয়সনের অনুপাত। আমরা সংজ্ঞাটা তাহলে কি দিতে পারি? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। তাহলে আমরা যদি একটু চিত্রের সাহায্যে এটা বুঝতে চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে পয়সনের অনুপাতটা হলো কি? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা এতক্ষণ যা আলোচনা সব কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে কিন্তু এই অনুপাতগুলি খাটবে না। তাহলে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, মনে করো এটা হয়তো এরকম দৃঢ় বস্তুতে আমরা লাগানিয়েছি, একটা রাবার একটা দৃঢ় বস্তুর মধ্যে আটকানো আছে। এখানে আমরা যদি এফ বল প্রয়োগ করি, সেটা লম্বা হবে, বড় হবে, সাথে বড় হওয়ার সাথে সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে তার পার্শ্বে কী পাবে? হ্রাস পাবে। তাহলে এটা দৈর্ঘ্য যদি হয় এল এবং এটার মধ্যে এফ বল প্রয়োগ করার ফলে এটা পার্শ্বে যদি দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি হয় ছোট হাতের এল, তাহলে এবং এটার ব্যাস যদি হয় ডি এবং পার্শ্বে ব্যাস যেটা হ্রাস পাবে সেটা যদি হয় ছোট হাতের ডি, তাহলে পয়সন অনুপাতটা কী দাঁড়াবে? তাহলে পার্শ্ব বিকৃতি হচ্ছে ডি পরিমাণ দৈর্ঘ্যে ব্যাসে হ্রাস পেল ছোট হাতের ডি, সুতরাং একক পরিমাণ ব্যাসে হ্রাস পেল কত? ডি বাই ডি। তাহলে পার্শ্ব বিকৃতি সেটা সমান সমান আমরা লিখতে পারি ডি বড় হাতের ডি বাই ছোট হাতের ডি। ঠিক দৈর্ঘ্য বিকৃতিটা আমরা আগে শিখেছিলাম, এল পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে ছোট হাতের এল, একক পরিমাণে বৃদ্ধি পাবে এল বাই এল। তাহলে পার্শ্ব বিকৃতি হবে কত? দৈর্ঘ্য বিকৃতি হবে এল বাই এল। এটাকে পয়সন অনুপাতের সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সুতরাং সিগমাটা কি দাঁড়ালো? ডিএল বাই ডিএল। এটাকে অনেক সময় ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়, কেননা এটা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে পার্শ্বে কি পায়? হ্রাস পায়। অর্থাৎ একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পায়। আবার আমরা এই এটাকে যেমন বাড়ালে হ্রাস পাবে, আবার যদি এটাকে আমি চাপ পাই, ছোটো করি, দৈর্ঘ্যটা যদি হ্রাস করি তাহলে প্রস্থ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা আরেকটা উল্টো, সেই জন্য এই ঋণাত্মক চিহ্নটার সময় ব্যবহার করা হয়। তা আমরা পয়সন অনুপাত জানলাম ডিএল বাই ডিএল। এটাকে ব্যাসার্ধ দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়। আবার এই পরিবর্তনটাকে ডেলেরও ব্যবহার করা হয়, পাশের ব্যাসার্ধটাকে ডেলার দিয়েও তোমাদের বইয়ে প্রকাশ করা হয়। এই যে অনুপাতটা, এটা একটা অনুপাত, দুটি বিকৃতি, দুটি দৈর্ঘ্য। পার্শ্ব বললেও আমার ব্যাসও কিন্তু দৈর্ঘ্য মিটার, একক এটার মিটার। তাহলে উপরেও মিটার যদি নিচু মিটারে হয়, তাহলে কাটাকাটি করলে আসলে কোনো একক থাকে না, অর্থাৎ পয়সনের অনুপাতের কোনো একক বা মাত্রা নেই। এই পয়সনের একক অনুপাতের একটা নির্দিষ্ট সীমা আছে প্রত্যেকটা পদার্থের ধাতু সাধারণত। এই সীমাটা হলো পয়সন অনুপাতের সীমাটা হলো, এটা সাধারণত -1 চেয়ে বেশি এবং +½ চেয়ে কম হয়ে থাকে।
পয়সন অনুপাতের সীমাটা হলো -½ এর চেয়ে বেশি এবং +½ এর চেয়ে সাধারণত কম হয়ে থাকে। তবে এটাকে আমরা এই সাধারণত ধাতু পদার্থ মাইনাস সাধারণত হয় না। হ্যাঁ, মাইনাস তখনই হবে যদি একটা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে পার্শ্ব বিকৃতি হয়, তাহলেই কেবল ঋণাত্মক হবে। কিন্তু আমরা সাধারণত দৈর্ঘ্য বৃদ্ধি করলে পার্শ্বে হ্রাস পাবে, সেই জন্য সাধারণত মাইনাস ঋণাত্মক মান পাওয়া যায় না। সাধারণত মানটা 0 থেকে আমরা বলতে পারি 0 থেকে বেশি, এটাকে -1 0 থেকে ½ এর মধ্যেই সাধারণত থেকে থাকে। এখন এই 0 থেকে ½ এর মধ্যে যেটা থাকে সেটাকে আমরা সাধারণত যে ধাতব পদার্থগুলি, সেই পদার্থগুলির ক্ষেত্রে সাধারণত এটার মান 0.3 সাধারণত হয়ে থাকে। 0.3 হয়ে থাকে। তাহলে আমরা এটাকে সাধারণ ধাতব পদার্থের ক্ষেত্রে এই সিগমার মানটা 0.3 হয়ে থাকে। তো আমরা আজকে যেগুলি জানলাম, তাহলে হুকের সূত্রটা জানলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে জানলাম, ইয়ংয়ের গুণাঙ্ক সম্পর্কে জানলাম, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, সর্বশেষে পয়সন অনুপাত সম্পর্কে আমরা জেনেছি। তো এই ছিল আমাদের স্থিতিস্থাপকতা সম্পর্কে এই বিশদ আলোচনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।